জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানিম মৃধা। ব্যাংককে শুরু হয়েছে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। কাল সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, নরেন্দ্র মোদী সহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বিকেলে। ভারতের আশ্রয় থেকে ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনার অন্তর্বর্তী সরকার বিরোধী কর্মকাণ্ড, ভিসা সমস্যাসহ 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু ইস্যুতে অস্বস্তি কাজ করছে দুদেশের সম্পর্কে। 3 দিনের সম্মেলনে প্রথম দিন 25তম সচিব পর্যায়ে বৈঠক হয়। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ থেকে অংশ নেয় 5 সদস্যদের প্রতিনিধি দল। দিনব্যাপী আলোচনায় উঠে আসে সদস্য দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা, দারিদ্র্য দূরীকরণ, কৃষি সংস্কৃতি ও পর্যটনের বিকাশ সহ আঞ্চলিক সহযোগিতার নানা অগ্রগতি। সম্মেলনের দ্বিতীয় দিন মন্ত্রী পর্যায়ে সভায় অংশ নেবেন পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ড পৌঁছবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে এক অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, বিমস্টেক থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানের সূত্র খুঁজে পাওয়া যেতে পারে। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে এ ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলোর সহায়তায় রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এবারের সম্মেলনে ব্যবসা বাণিজ্য, কৃষি বিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন সহ 7টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাধান্য পেয়েছে। এ সময় তিনি আরও বলেন, সম্মেলনের শেষের দিনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান বলেন, সম্প্রতি শেষ হওয়া চীন সফরে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখতে চায় বলেও জানান তিনি। মিয়ানমারের সমস্যা কিন্তু আজকের নয়, অনেক দিনের সমস্যা। তা সত্ত্বেও আপনার বাকি দেশগুলো এবং সম্ভবত যখন হোপফুলি ভবিষ্যতের কোনো একটা সময় যখন কিছুটা শান্তি এবং স্বস্তি মিয়ানমারে ফিরে আসবে, আপনি রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমে যা করতে পারবেন, একক শক্তিতে কোনো দেশের পক্ষে সেটা করা খুবই দুর্লভ। সেই কারণে আমরা অন্তত আশাটা বজায় রাখবো যে বিমস্টেক তার রোলটা প্লে করবে। জুলাই আগস্টের গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। খসড়া প্রতিবেদনে অপরাধের আলামতের প্রমাণ মিলেছে বলে এখন টিভিকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার বিকেলে এখন টিভিকে কথা নিশ্চিত করেন তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই আগস্টের আন্দোলনে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তাজুল ইসলাম। এর আগে খসড়া প্রতিবেদন প্রস্তুত হওয়ার কথা জানানো হয়। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা দায়ের করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণ আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ ছাড়াও গুম, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনেকে গ্রেপ্তার আছেন। উপদেষ্টারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করলে বিএনপি তা সমর্থন করবে না বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। বলেন, বিএনপিকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। ডিসইনফরমেশনের, আপনার মিথ্যা প্রচারের, অপপ্রচারের একটা কারখানা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। আর তাছাড়া সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখে, আমি দেখি না। ওদের মিডিয়া সাইট নিয়ে ওরা বুঝুক, আর ওদের মিডিয়া সাইটে যে ডিসইনফরমেশনগুলো চালু থাকে, এটা
আপনারা নিজেরাও পড়লে আপনাদেরও বুঝবেন যে এগুলো সব মিথ্যা বয়ান দিচ্ছে তারা। লন্ডনের পার্কে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ঘুরলেন ছেলে তারেক রহমান। মোবাইলে ধারণা করা একটি ভিডিওতে দেখা যায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরাও এ সময় সেখানে ছিলেন। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ইতোমধ্যে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন চিকিৎসকরা। গত ৮ জানুয়ারি থেকে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন। 5 আগস্টের পর দেশে জঙ্গিবাদের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর কয়েকটি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দুপুরে ঈদ পুনর্মিলন উদ্দেশ্যে খিলক্ষেত, ভাটারা ও বাড্ডা থানা পরিদর্শন করে উপদেষ্টা বলেন, সবাই মিলে জঙ্গিবাদ দমনে কাজ করতে হবে। ধীরে ধীরে পুলিশের মনোবল ফিরে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও বর্তমানে ভালো আছে, তবে এক্ষেত্রে আরও ভালো করার সুযোগ আছে। পাশাপাশি কোনো মামলায় বিনা অপরাধে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেক্ষেত্রে সতর্ক থাকতে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। বাংলাদেশের চরম বা উগ্রপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আলোচনা ও সতর্কতায় কাজ না হলে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে হার্ডলাইনে যাবে সরকার। সকালে কুমিল্লায় গণ অভ্যুত্থানের সময় কুমিল্লায় শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথা চারা দিতে না পারে, সেই চেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের গুণগত সংস্কার চায়। কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি। এদিকে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরে একটি মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময় মেনেই চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। সবার সাথেও পরামর্শ পর্যালোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আসারও কিছু নাই যে কবে নির্বাচন হবে, নির্বাচন দিবে কি দিবে না সরকার। অবশ্যই নির্বাচন হবে এবং ডিসেম্বর, যেমন জুন, 2টা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভিতরে হয়ে যাবে। এটা একেবারে এই কথার বাইরে হয়তো সরকার যাবে না। এটা হচ্ছে আমাদের দিক থেকে আমাদের পর্যবেক্ষণ। আর রাজনৈতিক দলগুলো যে প্রস্তুতিতে আছে, বিভিন্ন দল গঠিত হচ্ছে নতুন করে, সবাই প্রস্তুতি নিই। পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবৈধ টাকা ব্যবহার করে তারা বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে, কোথায়, কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী উগ্রবাদের উত্থান হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পরে।
সরকারি স্থাপনা থেকে স্বৈরাচারের আত্মীয় স্বজনের নাম মুছে দেশপ্রেমিক এবং শহীদদের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার সাভারে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের অবদান রাষ্ট্র স্বীকার করে। প্রত্যেকটি শহীদ মিনার পরিবারের সদস্যদের অর্থ নয়, হত্যার বিচার ও স্বীকৃতি দাবি জানিয়েছেন বলেও জানান তিনি। এর আগে সন্ধ্যায় উপদেষ্টা সাভারে শহীদ নিশান, শ্রাবণ ও সিয়ামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। স্বৈরাচারের যে দোসররা ছিল বা স্বৈরাচারের ফ্যাসিবাদের যে আপনারা নাম দেখছেন ওদের আত্মীয় স্বজনের, ওগুলো সব মুছে ফেলা হচ্ছে। আমরা এখন যেটা করব যে সত্যিকারের যারা আমাদের দেশের মানুষের কথা ভেবে যারা প্রাণ দিয়েছে তারা তো ঘরে বসে থাকেনি, তারা হিসাব করেনি যে তারা টাকা পয়সা পাবে এর বিনিময়ে, এটা তো হিসাব করেনি। ওরা আন্দোলনে গেছে, নিশ্চয়ই স্বীকৃতি। ঈদের তৃতীয় দিনেও প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপন করতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। পাশাপাশি দুর্ভোগ এড়াতে ছুটির শেষের আগে ভাগে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী। বুধবার রাজধানীর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে দেখা যায় যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার মিশ্র চিত্র। গরমুখ মানুষের চাপ দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। অনেক যাত্রী আগে ভাগে প্ল্যাটফর্মে এসে বসে থাকেন। ঈদে লম্বা ছুটির ফলে সুবিধামতো সময়ে যাত্রা বেছে নিয়েছেন যাত্রীরা। কর্মস্থল থেকে ছুটি পাওয়া আর ভোগান্তি এড়াতে ঈদের পর যাত্রার সময় বেছে নিলেও ভিড় এড়াতে পারেননি। এদিন ঈদ ছুটির শেষে ঢাকায় ফেরা যাত্রীদেরও উপস্থিতি দেখা যায় রেল স্টেশনে। ভোগান্তি এড়াতে ছুটি শেষের আগেই ফিরছেন নগরবাসী। এদিকে ট্রেনের মতো সড়ক পথেও দেখা যায় একই চিত্র। যানজট এড়াতে ঈদ উদযাপন শেষে আগেই ঢাকা ফেরার কথা বলছেন বাস যাত্রীরাও। তবে ঈদ যাত্রার মতো ফিরতি যাত্রাতেও ভোগান্তির অভিযোগ নেই। আগের দিকে টিকিটগুলো সহজে পাওয়া যায়, পরে টিকিট পাইতে ঝামেলা হবে, এই কারণে আগে চলে আসে। এখন আগে চলে আসছি কারণ পরে জামজট হবে। রিল্যাক্সে যাওয়ার জন্য একটু ঈদে 3 দিন পরে যাওয়ার সিদ্ধান্ত আর কি। কিন্তু মোটামুটি ট্রেন লেট প্লাস হচ্ছে ভিড় যথেষ্ট, মানে অনেক। ঈদের তৃতীয় দিনে ট্রেনের সিট পাচ্ছি না, দাঁড়ায় বেবি নিয়ে কোলে করে নিয়ে যাইতে হইতেছে। ঈদের 3 দিন আগে চলে গেছি আর এখন চলে এসছি আগে, যে আরো পরে আসলে তো জামজট পড়বে। ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের সমাগমে সরগরম পর্যটন কেন্দ্রগুলো। ঈদের তৃতীয় দিন পরিবার পরিজন নিয়ে দর্শনীয় স্থানগুলোতে ভিড় করছেন ভ্রমণপ্রেমীরা। সমুদ্র থেকে পাহাড় সব জায়গায় চলছে ঈদের আনন্দ। ঈদের ছুটিতে বুধবার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নেমেছে পর্যটকের ঢল। হোটেল, মোটেল, রিসোর্টগুলোর 95 থেকে 100% বুকিং হয়েছে। চাঙ্গা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্য। এদিকে লাখো দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত পর্যটন জেলা মৌলভীবাজার। লাউয়াছড়া জাতীয় উদ্যান, আমানীপুর পার্ক, চা বাগান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত সহ দর্শনীয় স্থানসমূহে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পর্যটকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ কক্সবাজার। তপ্ত রোদে সাগরের নোনা জলে জলকেলি, দাপাদাপিতে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। জীবনানন্দাসের রূপসী বাংলা খ্যাত জেলা বরগুনার পর্যটন স্পটগুলো বেড়েছে দর্শনার্থীদের ভিড়। এখানে চারপাশে বিছিয়ে রাখা শুভ্র মেঘের চাদরের নিচে রয়েছে সবুজ জড়িত ঘেরা অসংখ্য ছোট ছোট নদী, সমুদ্র ও স্নিগ্ধ দ্বীপবন, যা আকৃষ্ট করছে পর্যটকদের। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর আর আবহাওয়াটাও সুন্দর আছে, যার জন্য খুবই ভালো লাগছে। ঈদের আনন্দতে আসছি, ঘুরতে ভালো লাগতেছে। মানুষ একটু বেশি আর কি, এজন্য তেমন ভাবে এনজয় করতে পারতেছি না মানুষের জন্য। পুরোদমে টুরিস্ট এসেছে এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা ট্যুর গাইড হিসাবে অনেক কাজ করতেছি। অনেক টুরিস্ট, সারাদিন ধরেই টুরিস্ট আছে, তার মধ্যে বিদেশি টুরিস্টও আছে। মোটামুটি টুরিস্ট অনেক ভালো। সাগর সৈকত দেখলে তো মানুষের এমনি মনটা নরম হয়ে যায়, খুব ভালো লাগে। প্রথম আসলাম ভাইয়া, একটু ভালোই লাগতেছে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সঙ্গে 2 মাইক্রোবাসের সংঘর্ষে নারী, শিশুসহ 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকাল 7:15টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আরেকটি মাইক্রোবাস পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 7 জন নিহত হয়। এ সময় আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আরও 3 জনকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে 8 জন লাশ এবং পরক্ষণে যে চট্টগ্রাম মেডিকেল শুনতে পারছি 2 জন মারা গিয়েছে। গাড়ির যে ওভারটেকিংটা হয় তার কারণে কিন্তু বিশেষ করে আমাদের যে ছোট গাড়িগুলো আছে এগুলো কিন্তু দুর্ঘটনার কবলে পড়তেছে। রিল্যাক্স যে গাড়িটা, বাস গাড়িটা চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যে হাইস গাড়ি যে দুইটা ছিল এরা কক্সবাজারের দিকে যাচ্ছিল। এটা মুখোমুখি সংঘর্ষের কারণে টোটাল আমাদের নিহত সংখ্যা হচ্ছে এখানে 8 জন এবং আর বাকি 4 জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের সাল্লায় বিএনপি ও ছাত্র দলের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েক মাস ধরেই সাল্লা উপজেলার বিএনপির আহ্বায়ক ও উপজেলা ছাত্র দলের আহ্বায়কের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে 2 আহ্বায়কের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাত 8টার দিকে ফের দুপক্ষের মুখোমুখি অবস্থান নেয়। 2 গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটিতেও ভারতগামী যাত্রীদের চাপ নেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। ভিসা জটিলতার কারণে যাত্রী পারাপার কমেছে 80%-এরও বেশি। এর ফলে কমেছে রাজস্ব আয়ও। যেখানে অন্যান্য বছর ঈদে প্রতিদিন 2 থেকে 2.5 হাজার যাত্রীর ভিড় থাকত, সেখানে বর্তমান বন্দর ব্যবহার করেছেন 100 থেকে 150 জন যাত্রী। বন্দর ও ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানান, ভারত সরকার জরুরি ছাড়া সকল ধরনের ভিসা প্রদান বন্ধ রাখায় বন্দর দিয়ে যাত্রী পারাপার ক্রমাগত কমছে। এ অবস্থায় কমছে ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আয়ও। বর্তমানে শুধু মেডিকেল ভিসার যাত্রী পারাপার হচ্ছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশি ও রোহিঙ্গা সহ প্রতিবেশী অন্যান্য দেশের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে ভারতের লোকসভায় পাশ হয়েছে অভিবাসন বিল 2025। প্রস্তাবনায় বলা হয়েছে, দেশটির অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরোধী কোনো ব্যক্তিকে ভারতে থাকার অনুমতি দেওয়া হবে না। ভারতীয় গণমাধ্যম বলছে, বিল কার্যকর হলেই বিলুপ্ত হবে 1920 সালের পাসপোর্ট আইন, বাতিল হয়ে যাবে স্বাধীনতা পরবর্তী 2000 সালের অভিবাসন আইনও। এদিন লোকসভায় অধিবেশনের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যারা নিয়ম মেনে ভারতে আসবেন, কাজ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন, তাদেরকে স্বাগত জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিলটি আইনের পরিণত হলে ব্যবসা, শিক্ষা ও গবেষণার জন্য ভারতে আসতে কোনো বাধাই থাকবে না। বিজেপি নেতারা আরও বলেন, 2023-এর এপ্রিল থেকে 2024-এর মার্চ পর্যন্ত ভারতে আসা বিদেশির সংখ্যা প্রায় 98 লাখ, যাদের বেশিরভাগই এসেছেন বাংলাদেশ থেকে। শুরুতে আপত্তি জানালেও ভূমিকম্পে উদ্ধার কাজের অগ্রগতির জন্য এবার সাময়িক অস্ত্রবিরতি সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আগামী 20 এপ্রিল পর্যন্ত দেশটির সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে সেনাবাহিনী। এর আগে ভয়াবহ ভূমিকম্পের প্রায় 100 ঘন্টা পর রাজধানীর নেইপুইদোর ধ্বংসস্তূপের ভিতর থেকে 2 জনকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এর মধ্যে 63 বছর বয়সী এক নারী রয়েছে বলে জানা গেছে। দেশটিতে বিশুদ্ধ পানি, ওষুধ ও জরুরি স্বাস্থ্যসেবা আর আশ্রয় সংকটে ভুগছেন বাসিন্দারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রায় 10,000 ভবন ধসে পড়ায় আশ্রয় হারিয়ে আফটার শক আতঙ্কে 5 দিন ধরে রাস্তায় তাঁবু খাটিয়ে থাকছে লাখ লাখ মানুষ। 7.7 মাত্রার ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা 2800 ছাড়িয়েছে। ঈদ উল ফিতরের তৃতীয় ও চতুর্থ দিনে ইসরায়েলে হামলায় প্রাণ গেছে 35 জনের বেশি গাজাবাসী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, 2 মাসের যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে 18 মার্চ থেকে গাজায় চালানো আগ্রাসনে 1000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। গত 10 দিনে 3 শতাধিক শিশু নিহতের তথ্য দিয়েছে ইউনিসেফ।
শিশু মৃত্যুর হার বাড়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে মার্চের 2 তারিখ থেকে চলমান অবরোধে খাদ্য ও সামগ্রী জ্বালানির অভাবে WFPর 25টি সহ গাজার সব বেকারি বন্ধ। অথচ প্রচুর খাবার আছে বলে দাবি ইসরায়েলের। তাই এ দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেন জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক। তাইওয়ানের চারপাশে দ্বিতীয় দিনের মতো চীনের সেনাবাহিনী ও নৌবাহিনী মহড়া চালিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড রকেট উৎক্ষেপণ যান প্রস্তুত করছে। সেনাবাহিনী, কোস্টগার্ড, যুদ্ধবিমান এবং রণতরী নিয়ে মহড়ায় অংশ নিয়েছে। মঙ্গলবার চীনের 10টিরও বেশি রণতরী তাইওয়ানের সীমান্ত থেকে মাত্র 44 কিলোমিটার দূরে অবস্থান করছিল। বিপরীতে তাইওয়ানও নিজেদের রণতরী পাঠায় জলসীমায়। তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে মঙ্গলবার থেকে স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চলের আশপাশে পুরোদমে মহড়া শুরু করেছে বেইজিং। এমন অবস্থায় তাইওয়ান সরকারকে চীনের প্রতি নমনীয় হওয়ার আহ্বান জানাচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। পাকিস্তানের মাটিতে চলতি মাসেই শুরু হচ্ছে 2025 নারী বিশ্বকাপের বাছাই পর্ব। আগামী 5 থেকে 19 এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। 3 এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবে নিগার সুলতানা জ্যোতির দল। বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। যখন আমরা এখানে আমাদের মাটিতে খেলি তখন ডিফারেন্ট ওয়াইজ খেলি, কিন্তু ভালো উইকেটে যাই একটু স্ট্রাগল করতে হয়। কিন্তু এই জায়গা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের যার ক্যারেক্টার থেকে বের হয়ে আসে এবং ডিফারেন্ট টাইপস অফ ক্রিকেট খেলা। কারণ মডার্ন ক্রিকেটে এখন আগের তাতে যদি আপনাকে এগুলো যে আমি 200 রান করবো সেটাকে ডিফেন্ড করবো, এটা অনেক ডিফিকাল্ট ভালো উইকেটে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।